সালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। আজকের এই আয়োজন শুধু কোনো সাধারণ খবর নয়, এটা ইতিহাসের ধারাবাহিকতা। প্রতিবেশী দুই পরাশক্তির টানাপোড়েন আর ভয়ঙ্কর এক মানবিক বিপর্যয়ের চিত্র। বন্ধুরা, ভারত আর পাকিস্তানের সম্পর্কের ইতিহাস আমরা সবাই জানি। 1947 সালের দেশভাগ থেকে শুরু করে আজ পর্যন্ত দুই দেশের যেন এক অদৃশ্য দড়ি টানাটানির খেলায় জড়িয়ে আছে। কাশ্মীর ইস্যু, তিনটি বড় যুদ্ধ, সীমান্ত সংঘাত, পানি চুক্তি, এমনকি ক্রিকেটের ময়দানেও দ্বন্দ্ব। সংক্ষেপে বললে এই সম্পর্ক ভালোবাসার নয়, বরং চিরন্তর অবিশ্বাসের। আর সেই ইতিহাসের নতুন অধ্যায় লেখা হচ্ছে আজ বন্যার পানিতে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বন্যা কবলিত এলাকা প্রদর্শনে গিয়ে অভিযোগ করেছেন, ভারতের দিক থেকে যে বন্যার পানি এসেছে সেই পানির ঢেউয়ে নাকি ভেসে এসেছে মৃতদেহ, পশুর লাশ আর বিশাল আবর্জনার স্তূপ। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডায়লগ পাকিস্তান এই খবর প্রকাশ করেছে। ভাবুন বন্ধুরা, কেমন ভয়ঙ্কর দৃশ্য। বন্যার পানি শুধু ঘরবাড়ি ভাসায়নি, মানুষের সামনে তুলে ধরেছে মৃত্যু আর ধ্বংসের ছবি। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ নাকি রাজনৈতিক কৌশল? ভারত দাবি করেছে তারা নাকি আগেই পাকিস্তানকে জানিয়েছিল পানি ছাড়ার বিষয়ে, কিন্তু পাকিস্তানের মন্ত্রীদের বক্তব্য ভিন্ন। তাদের মতে সতর্ক করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল মানবিক দায়িত্ব, যা ভারত পালন করে। বরং পাকিস্তানের অবকাঠামোর দুর্বলতাকে ভারতের কৌশলগত চাপ হিসাবে ব্যবহার করা হচ্ছে। এখানে একটু ইতিহাস মনে করিয়ে দিই। ইন্দাস ওয়াটার ট্রিটি মানে ইন্দুস নদী চুক্তি, যা 1960 সালে বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে সই হয়েছিল। এই চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তান পানি ভাগাভাগ করবে, কিন্তু বন্ধুরা 2025 সালে এসে সেই চুক্তি কার্যত বন্ধ। ভারত তথ্য আদান প্রদান স্থগিত রেখেছে, আর এর ফলে পাকিস্তান জানতেই পারছে না যে সীমান্তের ওপারে কত পানি জমছে, কখন ছেড়ে দেয়া হবে। ফলাফল হঠাৎ পানি ছেড়ে দেয়া আর নিমেষেই ধ্বংস। শ্রোতা বন্ধুরা, বাস্তবতা হলো এই বন্যায় পাকিস্তানে এখন পর্যন্ত 800-র বেশি মানুষ মারা গেছেন, প্রায় 12.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, 2.5 লাখ মানুষ গৃহহারা। পাঞ্জাব প্রদেশের তথ্য অনুযায়ী 1400টি গ্রাম পানির নিচে, ফসল ধ্বংস, ব্যবসা বন্ধ, মানুষের জীবিকা থেমে গেছে। এখন আসল ভয়, সংকট কি শুধু বন্যায় থেমে থাকবে, নাকি দুই দেশের মধ্যে এক নতুন উত্তেজনা তৈরি হবে? পাকিস্তানের রাজনৈতিক মহলে এখন জোরদার আলোচনা। ভারত কি পানি যুদ্ধ শুরু করেছে? আন্তর্জাতিক আইনে এটা এক ধরনের হাইব্রিড যুদ্ধ, বা পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। ইতিহাসে এই ধরনের যুদ্ধ অনেকবার হয়েছে, আফ্রিকার লাইন নদীকে নিয়ে, এমনকি ভিয়েতনাম যুদ্ধেও। আর আজ দক্ষিণ এশিয়ার সেই দৃশ্য দেখা যাচ্ছে। যদি এই পানি যুদ্ধ বাস্তব রূপ নেয়, তবে এর ভয়াবহতা কল্পনা করা কঠিন। পাকিস্তানের দুর্বল অবকাঠামো, কোটি মানুষের জীবিকা নদীর সাথে জড়িত। এমন পরিস্থিতিতে সামান্য পানি ছাড়াই তৈরি হতে পারে এক বিশাল বিপর্যয়। অন্যদিকে পাকিস্তান যদি এটিকে সরাসরি আগ্রাসন মনে করে, তবে সীমান্তে উত্তেজনা বাড়তে পারে। দুই দেশের সেনাবাহিনী যে কোনো মুহূর্তে মুখোমুখি দাঁড়াতে পারে। মনে রাখুন, এটা শুধু বন্যা নয়, এটা সীমান্ত রাজনীতির নতুন অস্ত্র। শ্রোতারা, আরেকটি বড় বিষয় এখানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ভারত যেভাবে পাকিস্তানের দিকে দোষ চাপাচ্ছে, তাতে পশ্চিমা শক্তিগুলো হয়তো নিরপেক্ষ থাকবে, কিন্তু চীন, যারা পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র, তারা এই ইস্যুতে ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। এর ফলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্য আরও নড়বড়ে হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এর ভবিষ্যৎ কী? পাকিস্তান কি আন্তর্জাতিক আদালতে যাবে, নাকি জাতিসংঘের আনুষ্ঠানিক অভিযোগ তুলবে, নাকি সীমান্তে শক্তি প্রদর্শন করবে? ভারত কি এভাবে চাপ বাড়িয়ে পাকিস্তানকে দুর্বল করতে চাইছে, নাকি এটা নিছক প্রাকৃতিক দুর্যোগের সুযোগে রাজনীতি? একটা বিষয় পরিষ্কার, এমন সংকট শুধু দুই দেশের মানুষের ক্ষতি বাড়াবে না, কিন্তু দুর্ভাগ্য হলো রাজনীতিবিদেরা পানি দেখেন অস্ত্র হিসাবে, আর সাধারণ মানুষ দেখতে পাচ্ছে তাদের ঘর বাড়ি ভেসে যাচ্ছে পানিতে। শেষে বলতে হয়, যদি এই পানি রাজনীতি চলতেই থাকে, তবে দক্ষিণ এশিয়ায় এক নতুন যুদ্ধক্ষেত্র পরিণত হতে পারে। আর সেই যুদ্ধ হবে বন্দুক গুলির নয়, হবে পানির স্রোতে, দুর্ভিক্ষের আর কোটি মানুষের বাস্তব চিত্রে। শ্রোতারা, ইতিহাস আমাদের শেখায়, যুদ্ধ কখনোই কেবল সীমান্তে সীমাবদ্ধ থাকে না। আর
ঢেউ গিয়ে লাগে সাধারণ মানুষের জীবনে। আজ পাকিস্তান যে ভয়াবহতার মধ্যে দিয়ে যাচ্ছে, আগামীকাল সেটা পুরো অঞ্চলের জন্য হুঁশিয়ারি হতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।